আসসালামু আলাইকুম। ফ্রি হিট 24 থেকে রাসেল মাস্টার। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একমাত্র ওয়ার্ম আপ ম্যাচ, ভেন্যু নাসাউ কাউন্টি, নিউ ইয়র্ক। ভারত প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে 5 উইকেটে 182 রান করেন। ভারতের পক্ষে রিভাস পন্ট তিনি 53 রান করেন, হার্দিক পান্ডিয়া 40 রান করেন অপরাজিত থেকে, সূর্যকুমার যাদব তিনি করেন 31 রান। বাংলাদেশের পক্ষে শেখ মেহেদী 22 রান দিয়ে একটি উইকেট নেন, শরীফুল ইসলাম 26 রান দিয়ে নেন একটি উইকেট 3 ওভার বল করে, এবং মাহমুদুল্লাহ রিয়াদ 16 রান দিয়ে নেন একটি উইকেট 2 ওভার বল করে। বাংলাদেশ এই দিন 122 রান করেন 9 উইকেটে নির্ধারিত 20 ওভারে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ 40 রান করেন, সাকিব আল হাসান 28, তানজিদ হাসান তিনি করেন 17 রান। ভারতের পক্ষে সর্বোচ্চ 2টি করে উইকেট নেন অর্শদীপ সিং 12 রান দিয়ে 2 উইকেট, এবং শিভাম তিনি নেন 13 রান দিয়ে 2 উইকেট। অক্ষর প্যাটেল তিনি নেন 10 রান দিয়ে 1 উইকেট। এই হচ্ছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার একমাত্র ওয়ার্ম আপ ম্যাচের সামারি। এখন আমরা বলবো বাংলাদেশ আসলে কি খেলতে গিয়েছে, বাংলাদেশ দলটাকে কিভাবে সাজানো হয়েছে, বাংলাদেশ দলে কেন সিনিয়র প্লেয়াররা নেই, বাংলাদেশ দলে কেন মেহেদী হাসান মিরাজ নেই, কেন নেই বাংলাদেশ দলে মেহেদী হাসান মিরাজ, তার কিছু নীল নকশা আমি আপনাদেরকে দিচ্ছি। এই কারণে নেই, মেহেদী হাসান মিরাজ যদি থাকেন শান্ত থেকে ভালো তিনি পারফরমেন্স করবেন, এবং তার ক্যাপ্টেন্সিটা তার উপর যদি চলে আসে, সেজন্য মেহেদী হাসান মিরাজ দলে নেই। আসেন তামিম ইকবাল খান দলে নেই কেন, সেটা তার আমার থেকে সারা বাংলাদেশের মানুষ জানে। তার সাথে যেটা করা হয়েছে সেটাও আমরা জানি। মুশফিকুর রহিম নেই কেন, তামিম ইকবালেরটা বাদই দিলাম। মুশফিকুর রহিম নেই কেন, দেখেন সিনিয়র প্লেয়ারদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ ভালো ফর্মে ছিলেন, এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে সর্বোচ্চ রান আসছে। তাহলে কি হতো, মেহেদী হাসান মিরাজ অথবা মুশফিকুর রহিম এই দুজনের ব্যাট থেকে আরও কিছু রান 20-30 করে আমরা পেতাম। তাহলে 100 রান যদি 3 জন করতো, তাহলে বাংলাদেশ রান কত, হারলেও অন্তত 160-170 রানে গিয়ে আমরা ম্যাচ হারতাম, হয়তো 10-15 রানের ব্যবধানে। তো যাই হোক, আমরা আমাদের খামখেয়ালিপনা, এই ক্রিকেট বোর্ডের খামখেয়ালিপনা বা ক্রিকেট বোর্ডের এক প্রকার সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত হীন স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলাদেশের ক্রিকেট বোর্ডটাকে যেন ধ্বংসের স্তূপে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটকে যেন দিন দিন অনেক দূর আমরা বাংলাদেশের ক্রিকেটের যে জয় জয়কার আসতে শুরু করেছিল, দেশের ক্রিকেটের মাশরাফির হাত ধরে যে সোনালি দিন আসতে শুরু করেছিল, তামিম ইকবালের হাত ধরে যে আমরা বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, সেই বাংলাদেশের দলে এখন তামিম ইকবাল নেই। মাশরাফি বিন মুর্তজা অবসর নিয়েছেন, মুশফিকুর রহিমকে T20 ওয়ার্ল্ড কাপে নেওয়া হয়নি, মেহেদী হাসান মিরাজকে সুযোগ দেওয়া হয়নি, সিনিয়র প্লেয়াররা নেই। তো আসলে মেহেদী হাসান মিরাজ যেখানে ওপেনিং করতে পারতেন, ওয়ান ডাউনে ভালো করতে পারতেন, সেক্ষেত্রে আমরা নবীনদেরকে নিয়ে গেছি। তো নবীনরা কি করেছে সেটা তো জাতি দেখেছে, নবীনরা কি করেছে সেটা তো আমরা দেখেছি। আমরা 2 বল মোকাবেলা করে, বিশেষ করে সৌম্য সরকার যখন আউট হয়ে গেলেন, বিশেষ করে 6 বল মোকাবেলা করে 0 রানে যখন শান্ত আউট হয়ে যান, আর বিশেষ করে লিটন কুমার দাস যখন 6 রান করে তিনিও আউট হয়ে যান, এই যখন আমাদের টপ অর্ডারের অবস্থা, তাহলে আমরা কি আর বলবো, আমরা কোন দলকে পাঠিয়েছি T20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য? নাজমুল হাসান পাপন সাহেব, আপনি যে যাদেরকে আপন করে বিসিবি পূর্ণ সদস্য দলে রেখেছেন, তাদেরকে আসলে কোন যোগ্যতা, তাদের তো ফর্ম নেই, তাদের ফিটনেস নেই। ফিটনেসবিহীন গাড়ি যেমন রাস্তায় চলাচল করলে মামলা খেতে হয়, তেমনি আপনি তো ফিটনেসবিহীন ক্রিকেটারদেরকে দলে রেখে আপনিও একসময় হয়তো এদের কারণে জাতি আপনার বিরুদ্ধে মামলা করতে পারে। তো আসলে এরকম ফিটনেসবিহীন প্লেয়ারদেরকে দলে না রেখে, বা যাদেরকে দিয়ে আসলে ভালো করবে দল, যাতে ভালো করে ভালো খেলতে পারে, সেভাবে তো ঢেলে সাজানো উচিত। তো আশা করব আমার কথা হয়তো
আপনাদের তিতা লাগতে পারে, বিশেষ করে যারা ক্রিকেট বোর্ডের কর্তারা রয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনারা নবীন প্লেয়ারদেরকে দিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছেন, যারা সিনিয়র দুই তিনজন প্লেয়ার ছিল, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তারা কি অপরাধ করেছিল? তাদেরকে কেন নেওয়া হয়নি? তামিম ইকবাল না হয় অভিমানী, তার ক্যারিয়ারে আর ফিরতেছেন না, তো সে যেহেতু তিনি আর ফিরতেছেন না, যারা ছিল তাদেরকে নিয়ে তো উচিত ছিল নেয়া। তো আসলে আমরা শর্ট ফরম্যাটে কেন, বিশেষ করে আরেকটা জিনিস আমি বলি, আগেও বলছি যে শুধুমাত্র প্লেয়ারদেরকে ফিক্সিং, শুধু ক্রিকেট খেলা অবস্থায় ফর্মে থাকা প্লেয়ার যদি জাতীয় দল থেকে বসিয়ে রাখা হয়, এটাও কিন্তু ফিক্সিংয়ের আওতায় পড়ে। তো আসলে আমরা কার কাছে দিব বিচার? আমি একজন টিচার, কার কাছে দিব বিচার, কার কাছে দিব নালিশ? আসলে আমরা এমন একটা জাতি হিসেবে আমরা আসলে কাকে কি বলবো, বলার মতো ভাষা নেই। আমাদের কান থাকতেও যেন কান নেই, আমাদের কান থাকতেও যেন আমাদের শ্রবণ শক্তি আমরা হারিয়ে ফেলছি। তো আমরা কি আর করবো, কি আর বলবো? তো আশা করব আসলে বাংলাদেশ ক্রিকেটটাকে বা ক্রিকেট টিমটাকে ঢেলে সাজানো দরকার বা উচিত, বা ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন যুগে যুগে, বিশেষ করে নাজমুল হাসান পাপন সাহেব, আর কতকাল তিনি এই বহাল তবিয়তে তার এই পোস্ট নিয়ে, তার এই অবস্থান নিয়ে থাকবেন। আসলে আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটে যারা সিনিয়র প্লেয়ার রয়েছেন, মাশরাফি মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, হান্নান সরকার, আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ রফিক, এই ধরনের প্লেয়ারদেরকে দিয়ে যাতে বাংলাদেশ টিমটাকে, মানে যে কমিটি বা বিশেষ করে যারা মেইন থাকেন বোর্ড কর্মকর্তা, এদেরকে দিয়ে করা হয়, এবং এদের মাধ্যমে আশা করব একটা ভালো দল সিলেকশন করে ভালো একটা টিম, বাংলাদেশের ভালো একটা একাদশ বা 15 সদস্যের একটা দল, তারাই সঠিকভাবে গঠন করতে পারবে। আসলে একটা দেশের ক্রিকেটের মধ্যে যখন রাজনীতি বাসা বেঁধে যায়, তখন আসলে ওই দল বা ওই দেশের ক্রিকেটের ধ্বংস অবধারিত হয়ে পড়ে। পরিশেষে ফ্রি হিট 24 থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।